হ্যালো সায়েম, আমার জন্য কাচ্চি বিরিয়ানি প্যাক করে নিয়ে এসো। হ্যাঁ, আধা ঘন্টার ভেতরেই চাই। কথাগুলো বলে কল কেটে দিল যারা। কায়ান তার দিকে কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে খাবার মুখে পুরে নিয়ে বলতে লাগলো। অন্যকে ভালো অর্ডার দিতে শিখে ফেলেছিস তো। যারা মুখ ঝামটা দিয়ে বলে উঠল। অন্তত তোমার মতো অন্যের তৈরি করা খাবার কেড়ে নিয়ে তো খাই না। কায়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আমাদের মাঝে তোর আর আমার আবার কি, তোর যেটা আমারও সেটাই। আর শোন, সাইমের ওপর বেশি নির্ভরশীল হয়ে যাস না। অবশ্য ওকে আমি বলেছি আমার অনুপস্থিতিতে তোর দেখভাল করতে আর আমার কিনে দেওয়া জিনিসপত্র তোর কাছে পৌঁছে দিতে। কিন্তু এখন থেকে ওকে তোর আর কিছু বলতেই হবে না। তোর যা যা প্রয়োজন তুই আমাকে বলবি, আমি তোর সব ডিমান্ড পূরণ করে দেবো। কায়ানের কথা শুনে যারা কয়েক মুহূর্তের জন্য থমকে রইল, তারপর নড়ে চড়ে বসে বলে উঠল। আচ্ছা, তুমি সায়েমকে হঠাৎ কি এমন বলেছো যে ও আমার প্রতি এত ভক্তিশালী হয়ে গেছে? আর এখন তো কথায় কথায় আমাকে বড় আপুও ডাকছে। তুমি ওকে নিজের বাধ্যগত বানালে কিভাবে শুনি? এমনটা কেন হচ্ছে? কায়ান চাউমিন শেষ করে পানি পান করে কোনোরূপ ভনিতা না করে সোজাসাপটা বলল। ও তোর প্রতি ইন্টারেস্ট ফিল করেছিল, তুইও যাতে ওর প্রতি উইকড হয়ে না যাস এজন্য একদিন ব্যাটার ক্লাস নিয়ে ভালো উত্তম মাধ্যম দিয়েছি। এরপর থেকে ব্যাটা একদম সোজা হয়ে গেছে। যারা খানিকক্ষণ কায়ানের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থেকে পরক্ষণে ফিক করে হেসে উঠল। হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খেল সে। তবুও হাসি থামছে না তার। কায়ান ভ্রুকুচকে তার দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। যারা একসময় হাসি থামিয়ে গড়গড় করে বলতে লাগলো। তোমার মনে হয় কায়ান ভাইয়া আমি সায়ামের মতো একটা প্লে বয়ের ওপর ফল করব? ইটস টোটালি ইম্পসিবল ব্রো। তবে হ্যাঁ, ফল করলে অন্য কারোর ওপর করতে পারি, লাইক রাহাত। শেষের কথাটা বলে আর এক মুহূর্ত সেখানে অবস্থান করলো না যারা। ঝড়ের গতিতে রান্নাঘরে ছুটে গিয়ে নিজের মা চাচিদের আড়ালে লুকিয়ে পড়ল সে। কারণ সে জানতো তার শেষ কথাটা শুনে কায়ান তেলে বেগুনে জ্বলে উঠবে। তারপর তাকে ভর্তা বানিয়ে ছাদ থেকে ফেলে দিতেও পারে। এদিকে যারার কথা শুনে কায়ান কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে অনেকটা সময় চুপচাপ বসে রইল। যারার কথার মর্মার্থ পুরোপুরি তার মস্তিষ্কে গেঁথে যেতেই সে রাগে থরথরিয়ে কেঁপে উঠল। দাঁত কটমট করে চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করলো। ঝাড়ার বাচ্চা, তুই তো আজকে শেষ। কথাগুলো বলে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো কায়ান। হাতের কাছে যারাকে পেলে এক্ষুনি তাকে আলু ভর্তা বানিয়ে ছাদ থেকে ফেলবে বলে সংকল্পবদ্ধ হলো। তবে রান্নাঘরে মা চাচিদের আড়ালে যারাকে লুকিয়ে থাকতে দেখে কায়ান কিছুটা দমে গেল। তবে মনে মনে রাগে ফুঁসতে ফুঁসতে সে হাত ছোড়া মুষ্টিবদ্ধ করে নিল। মেহজাবিন মাহা ছেলেকে হঠাৎ কিচেনে দেখে জিজ্ঞেস করলেন। কি হয়েছে কায়ান? তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু বলবি? কায়ান মাথা চুলকে আমতা আমতা করে বলল। না মানে, কায়ান পুরো কথা শেষ করার আগেই যারা মিটিমিটি হেসে বলে উঠল। আসলে চাচিমণি, তোমার ছেলের নাকি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেতে খেতে মুখে বিতৃষ্ণা এসে গেছে। এই জন্য সে করলার জুস খেতে ইচ্ছে পোষণ করেছে, কিন্তু লজ্জায় সেটা তোমাদের কাছে বলতে পারছে না বলে এমন আমতা আমতা করছে। যারার শয়তানি মার্কা কথাবার্তা শুনে কায়ান হতভম্ব হয়ে গেল। যারা মেহেজাবিন মাহাকে পেছন থেকে জড়িয়ে ধরে মিটমিট করে দুষ্টু হাসি হাসতে লাগলো। মেহেজাবিন মাহা অবাক হয়ে বললেন। সে কি রে বাবা, মানুষদের কত কিছু খেতে ইচ্ছা হয়, আর তোর কিনা শেষে করলার জুস খেতে ইচ্ছা করলো? তোর শরীর ঠিক আছে তো বাবা? মরিয়ম সিদ্দিকী মেহেজাবিন মাহার উদ্দেশ্যে বললেন। আহা আপা, ছেলেটার যখন করলার জুস খেতে ইচ্ছে করছে তখন খেতে দাও না। মানুষের তো কত কিছুই খেতে ইচ্ছে করে, ওর না হয় একটু করলার জুস খেতে ইচ্ছে করলো, তাতে কি এমন হয়েছে? পরক্ষণে মরিয়ম সিদ্দিকী কায়ানের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন। একটু দাঁড়া বাবা, আমি তোকে এক্ষুনি করলার জুস বানিয়ে দিয়ে খাওয়াচ্ছি। কথাগুলো বলে তিনি সত্যি সত্যি কয়েকটা করলা নিয়ে ব্লেন্ডারে করলার জুস বানাতে নিলে কায়ান রাগে কাঁপতে কাঁপতে চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। তারপর কোনো মতে নিজের রাগ সংবরণ করে চাচির উদ্দেশ্যে বলে উঠল। থাক চাচি, তোমাকে আর কষ্ট করে করলা জুস বানাতে হবে না, আমি বাইরে থেকে অর্ডার দিয়ে এনে দেব। অনেক চিন্তা করেছো আমার জন্য, আর করতে হবে না।
কথাগুলো বলে এক নজর যারার দিকে কটমট দৃষ্টিতে তাকালো কায়ান। যারা কিছুটা ভয় পেলেও তেমন একটা পাত্তা দিল না, উল্টো ঠোঁট উল্টে কায়ানকে ভেঙচি কাটলো। কায়ান নিজের ডান হাতের তর্জনী ও মধ্যমা আঙ্গুলগুলো একবার নিজের চোখ দুটোতে তো আরেকবার যারার চোখ জোড়ার দিকে তাক করে ইশারা করলো, যার অর্থ যারাকে সে অতি শীঘ্রই দেখে নেবে। একবার তাকে নিজের হাতের কাছে পেলে তার অবস্থা নাজেহাল করে ছাড়বে। তারপর দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল কায়ান। আর যারা মনে মনে ভাবতে লাগলো ভুল করেও আর এই কয়দিন কায়ানের সামনে পড়া যাবে না, লুকিয়ে লুকিয়ে থাকতে হবে, কারণ তাকে সামনে পেলে কায়ান তাকে আস্ত চিবিয়ে খাবে। সপ্তর্ষিকে নিয়ে আবারও ভার্সিটি ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়েছে ভিয়ান। এই মুহূর্তে গাড়ির সিটে পাশাপাশি অবস্থান করছে তারা। ভিয়ান ড্রাইভিং সিটে আর সপ্তর্ষি ফ্রন্ট সিটে বসে আছে। শুরু থেকেই কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। গাড়িতে এই মুহূর্তে পিনপত নীরবতা বিরাজ করছে। সপ্তর্ষি আর চোখে বারবার ভিয়ানকে লক্ষ্য করছে। ভিয়ানকে আজ অত্যাধিক গম্ভীর ও চুপচাপ বলে মনে হচ্ছে তার কাছে। তার সাথে কথা বলতে চাইলেই মনে হচ্ছে এই বুঝি ভিয়ান তাকে ধমকে উঠল। এই ভয়ে সে আর কোনো কথা বলেনি। ভিয়ানের গাড়ি ভার্সিটি ক্যাম্পাসের সামনে এসে দাঁড়াতেই সপ্তর্ষি সম্বিত ফিরে পেল। চারপাশে তাকিয়ে নিজের অবস্থানের কথা বুঝতে পেরে সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো সে। ভিয়ানও বাইরে দাঁড়িয়ে গেল। সপ্তর্ষির সামনে তাকিয়ে দেখতে পেল গেটের ভিতরে তার বন্ধু বান্ধবরা একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। সপ্তর্ষি তার বান্ধবীদের হাত দিয়ে হাই দিতেই সে লক্ষ্য করলো তার বান্ধবীরা আজও ড্যাব ড্যাব করে ভিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। এটা দেখে ভীষণ রাগ হলো সপ্তর্ষির। সপ্তর্ষি ভিয়ানের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে বলে উঠল, সবসময় এরকম হ্যান্ডসাম আর পরিপাটি লুকে থাকতে হবে কেন তোমায়? নিজে যে হ্যান্ডসাম আর সুন্দর, এটা কি মেয়েদেরকে দেখাতে চাও? এরপর থেকে আমার সাথে কোথাও গেলে একদম সিম্পল লুকে বের হবে। দরকার হলে অগোছালো অপরিচ্ছন্ন হয়ে বের হবে। নিজে না পারলে আমাকে বলে দেবে, আমি তোমায় অমন বানিয়ে দেব। কথাগুলো বলে সপ্তর্ষি থমথমে মুখে চলে যেতে নিলেই ভিয়ান পিছন থেকে তার ডান হাত টেনে ধরল। সপ্তর্ষি হকচকিয়ে উঠে পিছু ঘুরে তার দিকে তাকাতেই ভিয়ান একটা অপ্রত্যাশিত ও অবাক করা কাণ্ড ঘটিয়ে বসল। ভালো মতো একবার চারপাশ পর্যবেক্ষণ করে সপ্তর্ষির কোমর পিছিয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিল সে। তারপর অপর হাতে সপ্তর্ষির চুলের মুঠি শক্ত করে চেপে ধরে তার ক্ষিপ্র গতিতে তার নরম ও পাতলা অধ যুগলে নিজের পুরুষশালী ঠোঁটজোড়া বসিয়ে দিল ভিয়ান। আলতো সেই চুম্বন, অথচ কি ভীষণ তার গভীরতা। সপ্তর্ষি বিস্ফোরিত দৃষ্টিতে ভিয়ানের দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হচ্ছে। শরীর অসাড় হয়ে উঠে নড়াচড়া বন্ধ হয়ে আসছে। অথচ ভিয়ান নির্বিকার ও নির্লিপ্ত চিত্তে সপ্তর্ষির ঠোঁটে ঠোঁট বসিয়ে রেখেছে। তার গভীর দৃষ্টি সপ্তর্ষির নীলাভ দুই চোখের পানে স্থির। দুজনের তীব্র হৃদস্পন্দনের শব্দ ব্যতীত আর কিছুই শোনা যাচ্ছে না। প্রায় 1 মিনিটের মাথায় ভিয়ান সপ্তর্ষির ঠোঁটজোড়া ছেড়ে দিল। সপ্তর্ষি দুই হাতে নিজের তলপেট আর ঠোঁট চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তার হৃদস্পন্দন এত জোরে জোরে স্পন্দিত হচ্ছে যে মনে হচ্ছে এক্ষুনি সেটা বুক ফেটে বেরিয়ে আসবে। ভিয়ান তখনও নির্লিপ্ত ও নির্বিকার ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে সপ্তর্ষির বন্ধু বান্ধবের অবস্থা তো একেবারে কাহিল। বেচারাগুলো স্ট্যাচুর মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। সবগুলোর যেন চোখ খুলে বেরিয়ে আসার জোগাড়। এত বড় বড় করে হা করেছে যে চোয়াল খুলে প্রায় ঝুলে পড়েছে যেন। ভিয়ান সপ্তর্ষিকে নিজের কাছে আরো খানিকটা টেনে নিয়ে তার দুই ঠোঁটের ভাঁজে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে গভীর চাপা স্বরে বলতে লাগলো, আমার লাইফের ফার্স্ট কেসটা তোকে উপহার দিলাম সন্ধ্যাপতি। থাক, আমাকে থ্যাঙ্কস বলতে হবে না। সপ্তর্ষি তখনও ফ্যাল দৃষ্টিতে ভিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। ভিয়ান একটা প্রলম্বিত নিঃশ্বাস নিয়ে সপ্তর্ষির মুখের কাছে মুখ নিয়ে শান্ত স্বরে বলে উঠল, তোর বান্ধবীদের কাছে বলেছিল না আমি নাকি গে? এবার ওদের সামনাসামনি প্রমাণ করে দিলাম আমি আসলে তেমন কিছুই নই। আর এটাকে ভালোভাবে নিতে না পারলে তোর অতিরিক্ত পাকনামের শাস্তি হিসেবে ধরতে পারিস। তাছাড়া তোর বান্ধবীদের সামনে নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য এটাই বেস্ট হয়েছিল, তাই না? সপ্তর্ষি তখনও অসাড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার দিন দুনিয়া যেন দুলে উঠেছে। জীবনে প্রথমবারের মতো কোনো পুরুষের এত গভীর স্পর্শের অনুভূতি তার সমস্ত শরীর মন জুড়ে গভীর অনুভূতির ছোঁয়া বইয়ে দিয়েছে। পেটের ভিতর যেন অসংখ্য প্রজাপতিরা উড়াউড়ি শুরু করেছে। ভিয়ান এক পলক সপ্তর্ষির বন্ধু বান্ধবীদের দিকে তাকিয়ে তারপর তাকে উদ্দেশ্য করে বলল, আজকের মধ্যেই তোর সো কল্ড বন্ধুদের সাথে ফ্রেন্ডশিপ ফিনিশ করবি তুই। মেয়েদের সাথে বন্ধুত্ব রাখতে পারিস, কিন্তু ওই দুটো বলদকে যেন তোর আশেপাশে আমি আর না দেখি। নাহলে আজকে যা হলো এর চেয়ে বড় কিছু ভবিষ্যতে হবে, হয়তো সেটা তুই একদমই সহ্য করতে পারবি না। মাইন্ডেড। কথাগুলো বলে
ঠোঁটের কোণে একটা বাঁকা হাসির রেখা টেনে ভিয়ান গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। তারপর সপ্তর্ষির উদ্দেশ্যে এক চোখ টিপ মেরে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে গাড়ি নিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল ভিয়ান। আর পেছনে রেখে গেল হতভম্ব হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা সপ্তর্ষি ও তার বন্ধু বান্ধবদেরকে। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর হঠাৎ পেছনে কোলাহল টের পেতেই সপ্তর্ষি পিছু ঘুরে তাকিয়ে দেখতে পেল তার বান্ধবী মিলি বুকের বাঁ পাশে হাত দিয়ে মাটিতে পড়ে গেছে। অন্যান্য ফ্রেন্ডরা তাকে আগলে ধরে চিন্তিত হয়ে অনেক কিছু বলে যাচ্ছে। মিলি হাঁপানি রোগীর মতো ব্যবহার করতে করতে গড়গড় করে বলতে লাগলো, ওই হ্যান্ডসাম তাহলে গে না? হুম, সুপ্তর্ষি আমাদের মিথ্যা কথা বলেছিল। ওই ফকফকা ফার্মের মুরগিটা আমাকে বাদ দিয়ে ওকে কিস করলো। এখন আমার কি হবে গো? আমার যে বুকে হার্ট অ্যাটাক বাদিয়ে সে পালিয়ে গেল, চলে গেল আমাকে ছাড়া। আল্লাহ গো, তোমার কাছে বিচার দিলাম গো। শেষ কথাটা আকাশের দিকে তাকিয়ে বেশ চেঁচিয়ে বলে উঠল মিলি। তার কথার সাথে সহমত পোষণ করে ঐশিয়া নাদিয়াও একইভাবে আফসোস করতে লাগলো। ছেলে দুটো ড্যাব ড্যাব করে তাদের দিকে তাকিয়ে রয়েছে। সপ্তর্ষি তাদের এই নাটক আর সহ্য করতে না পেরে রাগে গজগজ করতে করতে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেল। কারো দিকে ফিরেও তাকালো না সে। এদিকে সপ্তর্ষিকে ভেতরের দিকে ছুটে যেতে দেখে মিলি নাটক থামিয়ে দিয়ে তার পিছু পিছু ছুটে চলল। বাকি বন্ধুরাও তাদেরকে অনুসরণ করে ছুটে চলল। প্রচন্ড ঝালে হিস হিস করছে সপ্তর্ষি। একটু আগে 2 প্লেট ঝাল ঝাল ফুচকা খেয়েছে সে। ইচ্ছে মতো মরিচের গুঁড়ো মিশিয়েছে যাতে রাগ ও লজ্জাটা একটুখানি কমে। রাগ উঠেছে তার বান্ধবীদের কারণে। ক্লাসে যাওয়ার পর থেকে সবকটা তাকে জ্বালিয়ে মেরেছে। ভিয়ান তাকে গিস করেছে বলে তাদের নাটকের শেষ নেই। সপ্তর্ষি মিথ্যা বলেছে বলে তার উপর অভিযোগ অভিমানেরও শেষ নেই। শেষে বাধ্য হয়ে সে মিথ্যে বলেছে যে সে ভিয়ানের ফিয়ন্সে। এতে ওদের বান্ধবীদের নাটক কিছুটা কমেছে, তবে হা হুতাশ করতে ছাড়েনি। ছেলেগুলো উসখুস করতে করতে তার থেকে দূরে সরে গিয়েছে। এদিক দিয়ে সপ্তর্ষি কিছুটা হাফ ছেড়ে বেঁচেছে যেন। আজ লজ্জাটা পেয়েছিল ভিয়ানের অভাবে সবার সামনে তাকে চুমু খাওয়াতে। বলতে গেলে পুরো ক্লাসে একরকম স্ট্যাচু হয়ে বসেছিল সে। বন্ধু বান্ধবীদের গুতুগুতিতে রাগটা মাথায় চড়ে উঠেছিল। তারপর তাদের কিছু কথা শুনিয়ে দিয়ে স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাইরে বেরিয়ে পড়েছিল সপ্তর্ষি। তারপর রাগ ঠান্ডা করতে অনেকগুলো ঝাল ঝাল ফুচকা খেয়েছে। ভিয়ানের তাকে নিতে আসার অপেক্ষা না করেই সে বেবি ট্যাক্সি ভাড়া করে বাড়িতে ফিরে এসেছে। এদিকে সপ্তর্ষিকে অসময়ে বাড়িতে ফিরতে দেখে অবাক হলেন মেহেজাবিন মাহা। সপ্তর্ষির ফর্সা চোখমুখ তখন ঝালে লালচে হয়ে গিয়েছে। মাঝে মধ্যে ঝালে জিভ বের করে হাঁসফাঁস করছে সে, তবুও পানি খেলো না। মেহেজাবিন মাহা সপ্তর্ষির উদ্দেশ্যে বললেন, আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলি যে? ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে? সপ্তর্ষি মাথা নাড়িয়ে না বোধক বোঝালো। মেহেজাবিন মাহা তার চেহারার অবস্থা লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, তোর চেহারা এরকম লাল আর ফুলে রয়েছে কেন? ঠোঁটটাও কেমন লালচে হয়ে গিয়েছে। ঠোঁটের প্রসঙ্গ আসাতে সপ্তর্ষির পুনরায় ভিয়ানের চুমু খাওয়ার দৃশ্য মনে পড়ে গেল। পুনরায় লজ্জায় মিয়ে গেল সে। তাকে ব্লাশ করতে দেখে মেহেজাবিন মাহা সন্দিহান নজরে তার পানে তাকালেন। তবে তিনি কিছু বোঝার আগেই সপ্তর্ষি দ্রুত কণ্ঠে বলতে লাগলো, উফ, কিছু হয়নি তো মামি। তুমি বেশি বেশি চিন্তা করছো। দেখো, আমার চোখ মুখ একদম স্বাভাবিক আছে, ঠোঁটটাও একদম ঠিকঠাক সুন্দর মতো আছে, অন্য দিনের মতো সাবলীল আছে। ওখানে নতুন করে কিছু হয়নি তো? বলে নিজের ঠোঁট জোড়া দিয়ে অদ্ভুতভাবে হেসে দেখালো সপ্তর্ষি। মেহেজাবিন মাহা অবাক নজরে তাকিয়ে রইলেন তার দিকে। সপ্তর্ষি তার 2 গাল টেনে দিয়ে তাকে একটু জড়িয়ে ধরে এরপর ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মেহেজাবিন মাহা তার যাওয়ার পানে তাকিয়ে থেকে হেসে বিড়বিড় করে বললেন, পাগলি মেয়ে। ভিয়ান গাড়ি ড্রাইভ করতে করতে শহর থেকে অনেকটা দূরে চলে এসেছে। গাড়ি থেকে বের হয়ে গাড়ির বনেটের ওপর এক হাঁটু ভেঙে অপর পা ছড়িয়ে দিয়ে 2 দিকে 2 হাত ভর দিয়ে বসে রইল সে। তারপর আনমনে চিন্তা করতে লাগলো অনেক কিছু। সপ্তর্ষিকে ভার্সিটিতে পৌঁছে দেওয়ার পর আর অফিসে ফিরে যায়নি সে। হঠাৎ করে সপ্তর্ষির ঠোঁটে চুমু খাওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার, কিন্তু আচমকা তার কি যেন হয়ে গিয়েছিল। সে নিজেও জানে না। নিজেকে ওই সপ্তর্ষিকে অবাক করে দিয়ে সে চুমু খাওয়ার মতো অবাক কাণ্ডটি করে বসেছিল। তারপর থেকে অদ্ভুত শিহরণ ও ভাবাবেগে আনমনে গাড়ি ড্রাইভ করে দূর দূরান্তে চলে এসেছে ভিয়ান। তবে হঠাৎ করেই ভিয়ানের মনে অন্যরকম চিন্তা এসে হানা দিয়েছে। সপ্তর্ষির কাছ থেকে দূরে দূরে থাকা ও দুর্ব্যবহার করত তো তাকে নিজের কাছ থেকে দূরে রাখার জন্য, কিন্তু সপ্তর্ষির সামনে আসতেই হঠাৎ করে সবকিছু কেমন যেন উলটপালট হয়ে গেল। সপ্তর্ষির সামনে নিজেকে ধরে রাখা ভীষণ কঠিন হয়ে গেল তার কাছে।
তারপর অবচেতন মনে কখন যে তার প্রতি আগের মতো দুর্বল হয়ে গেল ভিয়ান টেরই পেল না। তবে এই মুহূর্তে ভিয়ান মনে মনে একটা কঠোর সিদ্ধান্ত নিল। যত কষ্ট ও সংযমী করতে হোক না কেন, সপ্তর্ষির কাছ থেকে দূরে দূরে থাকবে সে। দরকার হলে তাকে কঠোর হওয়ার খোলস পরে থাকতে হবে, এতেই সপ্তর্ষির জন্য মঙ্গল। এইসব ভেবে মনে মনে করুণ একটা দীর্ঘশ্বাস ফেলল ভিয়ান। সপ্তর্ষি পা টিপে টিপে নিঃশব্দে ভিয়ানের রুমের সামনে এসে হানা দিল। ভিয়ানের রুমে লাইট অন করা এবং তার দরজা কিছুটা চাপিয়ে রাখা। ভিয়ান বাড়িতে ফেরার পর থেকে নিজের রুম থেকে আর বের হয়নি। সপ্তর্ষির সাথে একবার চোকাচোকি হলেও পরক্ষণেই নজর ফিরিয়ে নিয়েছিল সে। সপ্তর্ষিও তাকে দেখে ভীষণ লজ্জা পেয়েছিল, কিন্তু ভিয়ানের গুরু গম্ভীর মুখভঙ্গি দেখে মনে মনে কিছুটা হতাশা ও আঘাত পেল সে। সপ্তর্ষি আস্তে আস্তে দরজাটা ধাক্কা দিল। তারপর মুখ ঢুকিয়ে দিয়ে খ্রস্ত নয়নে চারপাশ একবার ভালো মতো পর্যবেক্ষণ করল। রুমটা বেশ পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। ছেলে হয়েও ভিয়ান কতটা পরিচ্ছন্ন ও গোছানো স্বভাবের, অথচ সে এখনো এলোমেলো স্বভাবের একটি মেয়ে। মা আর মামি তার রুমে সবকিছু গুছিয়ে না দিলে কিছুই গুছিয়ে রাখে না সে। ভিয়ানকে রুমের কোথাও না পেয়ে সপ্তর্ষি পা টিপে টিপে রুমের ভেতরে প্রবেশ করলো। মুহূর্তেই অন্যরকম সুবাসে ছেয়ে গেল তার নাসারন্ধ্র। ভিয়ানের শরীরেরও পারফিউমের সুঘ্রাণে বিমোহিত হয়ে প্রাণ ভরে শ্বাস টানল সে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো ভিয়ানের ড্রেসিং টেবিলের উপরে রাখা জিনিসপত্র, বিছানায় ছড়িয়ে রাখা তার পোশাক আশাক, দেয়ালে টাঙানো তার ছবি। সেই সাথে অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যেতে লাগলো তার সমস্ত হৃদয়। হঠাৎ করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ ভেসে এলো। সপ্তর্ষির ঘোর ভাঙতেই সে পিছু ফিরে তাকিয়ে ভিয়ানকে দেখতে পেল। এই রাতের বেলাতেও শাওয়ার নিয়েছে সে। পরনে কেবল একটি ট্রাউজার, তার ফর্সা ও শক্তপোক্ত ভাঁজওয়ালা বুক উন্মুক্ত, সেখানে পানির বিন্দু বিন্দু কণা লেগে রয়েছে। সপ্তর্ষি সেদিকে তাকিয়ে আরেক দফা লজ্জা পেল। শরীর হালকা গরম হয়ে যেতেই সে শুকনো ঢোক গিলে বৃষ্টি নামিয়ে নিল। অথচ ভিয়ান নির্বিকার চিত্তে ব্রুকুচকে সপ্তর্ষির দিকে তাকিয়ে রয়েছে, যেন তার উপস্থিতি ও ভাবভঙ্গিমায় তার কিছুই যায় আসে না। সে শীতল ও গম্ভীর কণ্ঠে সপ্তর্ষির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। আমার রুমে এই সময় তুই কি করছিস? সপ্তর্ষি হক চুকিয়ে গিয়ে ভিয়ানের পানে তাকালো, তারপর আমতা আমতা করে বলল, এমনি তুমি কি করছো না করছো এইসব দেখতে এলাম। ভিয়ান একই কণ্ঠে বলল। দেখা শেষ, এবার বের হ। সপ্তর্ষি কিছুটা অপমান বোধ হলো। সে দুই হাতে নিজের কোমর চেপে ধরে কিছুটা গলা উঁচিয়ে বলল, তোমার রুমে এসেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এমন ভাব করছো যেন নিজেকে কি না কি মনে করো। ভিয়ান চোখ দুটো বন্ধ করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর সপ্তর্ষির দিকে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। আচমকা ভিয়ানকে নিজের কাছে এভাবে এগোতে দেখে সপ্তর্ষি কিছুটা ভয় পেয়ে গেল। সকালে সেই চুমোর কথা মনে পড়ে গেল। কিছুটা ভ্যাবাচেকা খেয়ে সপ্তর্ষি পিছিয়ে যেতে লাগলো। পেছাতে পেছাতে একেবারে দেয়ালের সাথে ঠেস মেরে দাঁড়ালো। ভিয়ান তারা অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে নিজের দুই হাত সপ্তর্ষির দুই দিকের দেয়ালে চেপে নিবদ্ধ করলো। তারপর তার দিকে স্থির ও ঠান্ডা চাহনি নিক্ষেপ করলো। সপ্তর্ষি গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। ভিয়ান শান্ত ও নিশ্চল কণ্ঠে সপ্তর্ষিকে বলল, আমার রুমে এসছিস, ভয় করছে না? যদি আবার সকলের মতো কাণ্ড ঘটিয়ে ফেলি তখন? সপ্তর্ষি ভ্রান্ত নয়নে ভিয়ানের পানে তাকালো। আমতা আমতা করে বলার চেষ্টা করলো। কি কি কাণ্ড করবে তুমি? ভিয়ান আর একটু ঝুঁকে নেশালো স্বরে জিজ্ঞেস করলো। ভুলে গেছিস নাকি? আবার মনে করিয়ে দেব? সপ্তর্ষি তড়িৎ বেগে জবাব দিল, না না, তার কোনো প্রয়োজন নেই, আমার সবকিছু মনে আছে। কথাগুলো বলে ইঁদুরের মতো টুক করে ভিয়ানের এক হাতের ফাঁক গলিয়ে দ্রুত বেরিয়ে গেল সপ্তর্ষি। ভিয়ান পুনরায় তার হাত টেনে ধরে কঠোর স্বরে জিজ্ঞেস করলো, ভার্সিটি থেকে সকলে একে একে ফিরেছিলে কেন? বেশি সাহস হয়ে গেছে তোর, তাই না? আরেকবার এমনটা করতে দেখলে একদম ঠ্যাং ভেঙে দেবে তোর। সপ্তর্ষি সুশীল মেয়ের মতো দ্রুত বেগে উপর নিচ মাথা নাড়িয়ে বলে উঠল, আচ্ছা ভাইয়া, আর একা একা ফিরে আসবো না। দরকার হলে তোমার জন্য সারাদিন অপেক্ষা করবো, সারা রাত অপেক্ষা করবো। ভিয়ান মনে মনে হাসলেও মুখে গম্ভীর ভাব টেনে রাখলো। তারপর সপ্তর্ষির হাত ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ছাড়তে ছাড়তে বলল, আর যখন তখন আমার রুমে এসে ঢুকবি না। দরকার হলে আগে পারমিশন নেবে, তারপর ঢুকবি। সপ্তর্ষি মুখ ভেঙচি কেটে দৌড়ে যেতে যেতে মনে মনে বলল, ইস, আসছে আমার পারমিশন ওয়ালারে। এখন থেকে তো তাহলে আরো বেশি করে তোমার রুমে আসবো। উফ, আসছে আমাকে রেস্ট্রিকশন দিতে। এই সপ্তর্ষি না কাউকে পরোয়া করে না। হ্যাঁ।
এই পেতনি বল, উইকো রাত টাকা কে? এই শালা আবার কোন খেতুর মুলারে? ছাদের ছেলে কোঠার রুমে যারাকে একা পেয়ে দেয়ালের সাথে আঠার মতো চেপে ধরলো কায়ান। বেচারি যারার এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে সে একটি অসহায় ইঁদুর আর কায়ান হচ্ছে একটা ঘুমন্ত সিংহ, যাকে সে খুঁচিয়ে খুঁচিয়ে ঘুম থেকে জাগিয়ে তুলেছে। এখন তাকে নাস্তানাবুদ করার জন্য সে উঠে পড়ে লেগেছে। যারা আমতা আমতা করে বলল। আমি কি জানি রাহাত ফাহাদটা কে? কায়ান যারার দুই হাতে নিজের হাতের চাপ আরো বৃদ্ধি করে দাঁতে দাঁত চেপে কর্কশ স্বরে বলল। তুই জানিস না রাহাতকে? তাহলে সেদিন আমাকে রাহাতের কথা বলে ভেগছিলি কেন? এখন ভালোই ভালোই বল রাহাতকে। শেষ কথাটা ধমকে বলে উঠল কায়ান। যারা তার ধমক শুনে চোখ খিচে বন্ধ করে নিল। বুকটা লাফিয়ে উঠেছিল প্রায়। সে বাঁচার অভিপ্রায়ে চিন্তা ভাবনা করতে লাগলো যে কি করে কায়ানের হাত থেকে ছাড়া পাওয়া যায়। হঠাৎ করেই একটা দারুণ আইডিয়া মাথায় এলো তার। উজ্জ্বল মুখে কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল। সত্যি দেখতে চাও রাহাতকে? কায়ান ভ্রুকুচকে যারার দিকে তাকালো, তারপর দাঁতে দাঁত চেপে কটমট করে বলল। দেখা দেখি তোর রাহাতটাকে, আমিও শালাকে দেখে ধলাই মেরাই করি। যারা ফিচেল হেসে কায়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর কায়ানের হাতে অল্প একটু জোর প্রয়োগ করতেই কায়ান তাকে ছেড়ে দিল। তারপর সন্দিহান দৃষ্টিতে যারার পানে তাকিয়ে রইল। যারা কায়ানের হাত ধরে ছাদের দিকে টেনে নিয়ে গেল। 2 সপ্তাহ আগে সানশাইন ভিলার থেকে কিছুটা দূরত্বে আরেকটি দোতলা বাড়ি গড়ে উঠেছে। সেই পাশের বাড়ির ছাদে 10 থেকে 12 বছরের একটা ছেলে খেলা করছিল। রিমোট কন্ট্রোল প্লেন উড়াচ্ছিল সে। যারা ছেলেটার দৃষ্টি আকর্ষণ করতে একটা ছোট ইটের কণা হাতে তুলে নিয়ে সেটা ছেলেটার দিকে নিক্ষেপ করলো। ছেলেটার গায়ে সেটা লাগতেই সে রেগে যারার দিকে তাকালো। তবে যারাকে চোখের সামনে দেখে তার মুখে দুষ্টু হাসি ফুটলো। সে প্লেনটাকে নিচে নামিয়ে এনে ছাদের এক কোণা রিমোট সহ রেখে দিল। তারপর যারার দিকে তাকিয়ে সিটি বাজিয়ে চোখ টিপ মেরে ফ্লাইং কিস ছুড়ল। তারপর 2 হাত 2 দিকে মেলে শাহরুখ খানের ভঙ্গিমা ধরলো। এদিকে এইটুকু হাঁটুর বয়সী ছেলের এমন কাণ্ড দেখে কায়ানের চোখ ছোড়া যেন কোটর থেকে বেরিয়ে আসার জোগাড় হলো। তার চোয়াল প্রায় ঝুলে পড়ল। ফ্যাল ফ্যাল করে ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যারার দিকে তাকাতেই লক্ষ্য করলো যারা খিলখিল করে হেসে চলেছে। হাসতে হাসতে পেট চেপে ধরেছে সে। অপর পাশ থেকে ছেলেটি চেঁচিয়ে বলে চলেছে। বলে আবারও ফ্লাইং কিস ছুড়ল রাহাত। যারাও ফিরতে কিস ছুড়ল। বিষয়টা লক্ষ্য করতেই ঘর থেকে বেরিয়ে এলো কায়ান। রাগে তপতপ করে জ্বলে উঠল তার মস্তিষ্কের শিরা উপশিরা। সে যারার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে এরপর তার 2 কাঁধ ঝাঁকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে উঠল। ওই 2.5 ফুটের ছেলে তোর সাথে এরকম ফ্লার্ট করছে কেন? আবার তুই নির্লজ্জর মতো ওর কথায় কথায় সায় দিচ্ছিস। নিজের বয়স দেখ আর ওর বিচ্ছুর বয়স দেখ। যারা থতমত খেয়ে চুপ করে যেতেই অপর পাশ থেকে ছেলেটি বলে উঠল। এই যে মিস্টার, তুমি আমার যারা বেবিকে বকছো কেন? এই রাহাত কিন্তু তার পিওর লাভার। সাইজে ছোট হতে পারি, কিন্তু আমার মনটা বিশাল। আমার যারা বেবির উপরে কেউ হাত তুললে আমি কিন্তু আমার রিয়াল ফর্মে ফিরে যাব। একদম আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার মতো হয়ে যাব। তখন কিন্তু তুমি একদম সহ্য করতে পারবে না। কথাগুলো বলে রাগে একটা ফেস বানালো রাহাত। কায়ান বুঝতে পারলো এই অতিরিক্ত পাকনা ছেলেটা আর কেউ না যারার সেই আশিক রাহাত। অথচ এটুকু ছেলেকে নিয়েও হিংসায় জলজল করে উঠল তার হৃদয়। সে নিজের শার্টের 2 হাতা গোটাতে গোটাতে মারমুখী ভঙ্গিতে এগিয়ে গিয়ে ছাদের রেলিং শক্ত হাতে চেপে ধরে ছেলেটার উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো। এই 2.5 ফুটের বাল পাকনা মাল, নিজের সাইজ দেখেছিস? 1.2 মারলে তুই তো উড়ে যাবি। নাক টিপলে কোনো দুধ বের হয়। আর এসেছে আমার যারার সাথে ফ্লার্ট করতে, আমার সাথে পাত্তা নিতে। তোকে তো আমি। কথাগুলো বলে ছাদ থেকে লাফ দিতে চাইলো কায়ান। যারা আতঙ্কিত মুখে শক্তপোক্ত হাতে তাকে চেপে ধরলো। তারপর সিরিয়াস ভঙ্গিতে বলতে লাগলো। তুমি কি পাগল হয়ে গেছো কায়ান ভাইয়া? পাগলের মতো এসব কি করছো? বাচ্চা ছেলে মজা করেছে আমাদের সাথে, এসব বাদ দাও তো। অপর পাশ থেকে রাহাত গর্জন করতে করতে বলে উঠল। আমি মোটেও তোমার সাথে মজা করছি না ফুলটুসি। আমি সত্যি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। আর এই উটকো ব্যাটা আমাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়াতে এসেছে। তুমি চিন্তা করো না সুইটহার্ট, সিনেমার হিরোদের মতো করে আমি এই ভিলেনকে ঠিকই সাইজ করে আমাদের মধ্যে থেকে সরিয়ে দিব। কতদিন ধরে চলছে এইসব? যারা হতাশা নিঃশ্বাস ফেলে বলল। শেষ পর্যন্ত তুমি ওই বাচ্চা ছেলেটাকে নিয়েও এমন করছো ভাইয়া?
আরে ভীষণ দুষ্টু ছেলে, শুধু আমাকে না, আশেপাশের সব মেয়েদের দেখলে ও এসব নিয়ে মজা করে। লেডি কিলার রোমিও ফ্যান কি না? তুমি এত বেশি সিরিয়াস হয়েও না তো প্লিজ। কায়ান রেগে কটমট করে বলে উঠল। তাও ওই ছেলে থেকে তুই দূরে দূরে থাকবি। এসব আদিক্ষেতা ফাজলামো আমার একদম পছন্দ না। আর তোর আমার মিথ্যা বলার জন্য একটা স্পেশাল রেসিপি আছে তোর জন্য। যারা অবাক হয়ে তাকাতে কায়ান তার হাত ধরে টেনে নিয়ে চলল নিচে। তারপর তাকে নিজের রুমে নিয়ে গিয়ে গ্লাস ভর্তি করে করলার জুস হাতে ধরিয়ে দিল। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তখন আমাকে করলার জুস খাওয়াতে চেয়েছিলি না? এখন আমি এটা নিজেই হাতে স্পেশালিটি তোর জন্য বানিয়েছি। আমার সামনে এক্ষুনি পুরো গ্লাস শেষ করবি। যারা ফ্যাল করে হাতে ধরে রাখা গ্লাসের দিকে তাকিয়ে রইল। সে এটা খাবে কি করে? যারা অসহায় স্বরে কায়ানের উদ্দেশ্যে বলল। আমি এটা খেতে পারবো না কায়ান ভাইয়া। কায়ান যারার আরো কাছাকাছি চলে এসে তারপর শান্ত অথচ শীতল কণ্ঠে বলল, হয় তুই এটা খাবি, না হলে আমার চুমু খাবি। কোনটা খাবি সেটা বল। ডিসিশন ইজ আওয়ার্স বেটস। যারা থতমত খেয়ে কায়ানের মুখ পানে তাকিয়ে রইল। এদিকে অনেকক্ষণ হয়ে গেলেও যারাকে করলার জুস খেতে না দেখে কায়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তার হাত থেকে গ্লাস কেড়ে নিল। তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, বুঝতে পেরেছিস তুই আমার চুমু খেতে চাস। আচ্ছা, নো প্রবলেম, আই এম রেডি। কথাগুলো বলে যারাকে দুই হাতে চেপে ধরে তার ঠোঁটের কাছাকাছি নিজের ঠোঁট এগিয়ে নিতেই যারা একদম গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল কায়ানের দিকে। হৃদস্পন্দন আচমকা ভীষণ গতিতে বৃদ্ধি পেল। কায়ানের ঠোঁট তার ঠোঁট স্পর্শ করার আগেই সে কায়ানের বুকে নিস্তেজ হয়ে ঢলে পড়ল। আচমকা এমন ঘটনা ঘটায় কায়ান অবাক হয়ে গেল। তারপর যারাকে দুই হাতে শক্তভাবে আঁকড়ে ধরল সে। এমন কাণ্ডে ভীষণ হতভম্ব হয়ে গেল সে। যারার গালে আলতো হাতে চাপড়ে আকুল স্বরে ডাকতে লাগলো তাকে। তারপর তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। এরপর পানি আনতে গেলেই যারা চোখ মেলে তাকিয়ে একচোটে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কায়ান সেটা দেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। রাগ করতে গিয়েও হেসে ফেলল সে। বিড়বিড় করে কেবল বলল, আর কতদিন আমার কাছ থেকে এভাবে পালিয়ে বেড়াবি প্রভাময়ী? একদিন না একদিন তো তোকে আমার কাছে ধরা দিতেই হবে। আজ অফ ডে, তাই সকালবেলা মেহুল গার্ডেনে পানি দিচ্ছে। বাগানের পরিচর্যা করা তার একটা শখ বলা যায়। বাড়িতে যেদিন সে ফ্রি থাকে সেদিন সকাল বিকাল ফল ফুলের গাছগুলোর পরিচর্যা করে। আজও তেমনই পাইপ দিয়ে গাছগুলোতে পানি দিচ্ছে। ঠিক এমন সময় সাদা ফর্মাল শার্ট ও ইন করা কালো জিন্স প্যান্ট পরিহিত অবস্থায় ভিয়ানের ম্যানেজার রাফসান মির্জা গার্ডেনে এসে হাজির হলো। তার চোখে ফ্রেমবিহীন চশমা, হাতে বড় একটা ফাইল ধরে রাখা। সে ব্যস্ত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ঠিক পাইপের উপরে এসে দাঁড়ালো। তারপর এদিক ওদিক তাকিয়ে হাত ঘড়িতে সময় দেখতে লাগলো। মেহুলকে একটা বারের জন্যেও নজরে এলো না তার। এদিকে হঠাৎ পানি বন্ধ হয়ে যেতেই মেহুল অবাক হয়ে পাইপের দিকে তাকালো। তারপর চারপাশে নজর ঘোরাতেই পাইপের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় রাফসানকে নজরে এলো তার। তার ফর্সা লম্বাটে চেহারায় ক্লিন শেপ করা, চুলগুলো পরিপাটি করে গুছিয়ে রাখা। অবিন্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছে সে। রাফসানকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ দেখার পর মেহুল যখন দেখতে পেল তার পা পাইপের উপর রাখা, অতঃপর মুহূর্তে এসে চটে গেল। রাফসান যে বিয়ানের ম্যানেজার হয় সেটা মেহুল জানে না। অপরিচিত কোনো লোক তাদের বাড়িতে ঢুকে তার কাজে বাগড়া দিতে এসেছে ভেবেই তার মাথা গরম হয়ে গেল। সে দ্রুত পায়ে হেঁটে রাফসানের সামনে এসে দাঁড়িয়ে কিছুটা উচ্চস্বরে বলতে লাগলো, এই মিস্টার, এই আপনি আমার পানির পাইপের উপর দাঁড়িয়ে আছেন কেন? আর বলা নেই কওয়া নেই আমাদের বাড়িতে ঢুকে গেলেন কিভাবে? দারোয়ান চাচা কিছু বললো না আপনাকে? এদিকে হঠাৎ করে কোনো মেয়ের এরকম কর্কশ কণ্ঠস্বর শুনে চমকে তার দিকে চোখ মেলে তাকালো রাফসান। খানিকক্ষণ তার গোলগাল সুন্দর চেহারায় বিভোর হয়ে তাকিয়ে রইল। পরক্ষণে মেহুলের আরেকটা ঝাড়ি এসে পড়তেই সে থতমত খেয়ে নিজেকে ধাতস্থ করল। ভ্রু কুচকে মেহুলের আপাত মস্তক লক্ষ্য করে গম্ভীর স্বরে বলল, আপনি আমার সাথে এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? জানেন আমি কে? মেহুলও কোমর বেঁধে ঝগড়া করার ভঙ্গিতে বলে উঠল, আপনি কোন দেশের জজ ব্যারিস্টার আমার এসব জানার কোনোই আগ্রহ নেই। আপনি হয়তো জানেন না আমি কে। আর সব জায়গা রেখে আপনি আমার পানির পাইপের উপরেই এসে দাঁড়িয়েছেন কেন? মেহুল কথাটা বলতেই রাফসান নিজের পায়ের দিকে তাকালো। তৎক্ষণাৎ পা সরিয়ে অন্যদিকে দাঁড়িয়ে গেল সে। এদিকে মেহুলের হাতে ধরে রাখা পাইপটা রাফসানের দিকে তাক করা ছিল। রাফসান সরে দাঁড়াতেই পাইপের সমস্ত পানি তার মুখে ও শরীরে ছিটিয়ে পড়ল।
মেহুল হতভম্ব হয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। রাফসান 2 হাত সামনে দিয়ে পানি আড়াল করতে করতে চেঁচিয়ে বলে উঠল। আর স্টুপিড নাকি? পাইপ সরান। মেহুল ধাতস্থ হয়ে নিজের পাইপের দিকে তাকালো। দ্রুত পাইপ সরিয়ে নিতেই পরক্ষণে রাফসান তাকে স্টুপিড বলেছে মনে পড়ায় সে আবারও খেপে গেল। রাফসানকে ইচ্ছে করে আরো অনেকটা ভিজিয়ে দিল সে। রাফসান প্রায় পুরোপুরি ভিজে গিয়ে উল্টো দিকে দৌড় দিতে নিলেই গার্ডেনে ভিয়ান এসে উপস্থিত হলো। ভিয়ানকে দেখতে পেয়ে রাফসান তার পেছনে গিয়ে লুকালো। তারপর বিড়বিড় করে বলতে লাগলো। স্যার প্লিজ আমাকে বাঁচান, ওই পাগলি মেয়েটা আমাকে ভিজিয়ে জবজবে বানিয়ে দিয়েছে। রাফসানের কথাগুলো মেহুলের কানে স্পষ্ট গিয়ে ঠেকলো। সে দাঁতে দাঁত চেপে হনহন করে রাফসানের দিকে এগিয়ে এলো। রাফসান মেহুলের কাছ থেকে বাঁচার জন্য ভিয়ানকে 2 হাত দিয়ে ধরে এদিক ওদিক ঘোরাতে লাগলো। কি বললেন আপনি আমায়? আমি পাগলি? তাহলে আসুন পাগলের আসল পাগলামি দেখাই। কথাগুলো বলে রাফসানকে ধরতে চেষ্টা করতেই ভিয়ান ভীষণ বিরক্ত হয়ে প্রচন্ড জোরে একটা ধমক দিয়ে বসলো। তার ধমক শুনে রাফসান ও মেহুল দুজনেই কেঁপে উঠে একেবারে চুপচাপ ও শান্ত হয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। তারপর রাগী দৃষ্টিতে মেহুল ও রাফসান উভয়কে পর্যবেক্ষণ করে রাশভারী কণ্ঠে বলতে লাগলো। বাচ্চাদের মতো এসব কি শুরু করেছো তোমরা? রাফসান আমতা আমতা করে বলল। আমি কিছু করিনি তো স্যার, এই পাগলি মেয়েটাই তো আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, পরে আমাকে পুরো ভিজিয়ে দিল। মেহুল রেগে বোম হয়ে কিছু কড়া কথা বলতে নিবে তার আগেই ভিয়ান রাফসানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল। রফসান, শি ইজ মাই সিস্টার। কথাটা শুনে রাফসান অবাক হয়ে একবার ভিয়ান তো আরেকবার মেহুলের দিকে তাকালো। ভিয়ানের যে একটা পাগল বোন আছে সেটা তো সে জানতো না। অবশ্য চাকরিতে জয়েন হওয়ার পর থেকে এই বাড়িতে প্রথমবার এসেছে সে। ভিয়ানের প্রফেশনাল ইনফরমেশন ছাড়া ব্যক্তিগত কিংবা পারিবারিক জীবন সম্পর্কেও তেমন কিছু জানে না সে। তাই তার বোন সম্পর্কে না জানাটাই তার জন্য স্বাভাবিক। রাফসান মাথা নিচু করে বিনয়ী ভঙ্গিতে বলল।